সূর্যের অবস্থানটা আকাশের মধ্যখানে ঠিক মাথার উপর। ভূমিতে সোনালি আলোটা বেশ প্রখর হচ্ছে। ঘড়িতে ঘন্টার কাঁটা 12-র দিকে, মিনিটের কাঁটা 14-15 ঘর ছুঁয়ে ছুঁয়ে। বাড়ির সিঁড়ির কাছে এক সারিতে 3টে গাড়ি থামানো। 2টো গাড়ির ঠিক পিছনে দাম্ভিকের চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে জিপটা। রানী আজ শাড়ি পাল্টে 3 পিস পরেছে। স্পা করা চুলগুলো ছেড়ে সানগ্লাসটা মাথায় সেরে রেখেছে। লিসার পরনে হাতাহীন কালো কুর্তি, ভিতরে মেয়েলি পোশাকের স্বচ্ছ চিকন স্ট্রিপ দুটো 2 কাঁধের ওপর দৃশ্যমান। রানী নিজেই নিজের গাড়ি ড্রাইভ করবে বলে জিনকে সে জোর করে পাশে বসিয়ে নিল। লিসার সুপ্ত ইচ্ছে ছিল ড্রাইভিং সিটের পাশে বসার, কিন্তু রানী সেই ইচ্ছেতে জল ঢেলে চোখ রাঙানি দিয়ে নিজের গাড়িতে উঠে নিল তাকে। মাইক্রোটা বিদায় দিতেই রানীও তার গাড়িটা ছোটালো এবার। সুবিনের সাথে ট্রের রাস্তা নিয়ে কথা বলতে বলতে আসছিল জাংকুক। এইদিকে মাইক্রোটা আস্তে আস্তে ভর্তি হতেই হুট করে কল আসলে বাধ্য হয়ে কলটা রিসিভ করে এক কোণে চলে গেল জাংকুক। ততক্ষণে আয়ুর হাত ধরে নিচে নেমে আসলো তে। গাঢ় নীল রঙের শাড়িটা আজ ভিন্ন কায়দায় পরিয়ে দিয়েছে আয়ু। শাড়ির সাথে হুবহু কালার মিল করে মখমলের ছোট হাতের ব্লাউজ। নীল জামদানি শাড়িটাকে লেহেঙ্গার মতো পরিয়ে দিয়েছে। অনেকটা লেহেঙ্গার ওড়না যেমন ঘুরিয়ে এনে বুকের সামনে দিয়ে আঁচলের মতো পিছন দিকে ছেড়ে দেয়, ঠিক সেই স্টাইলেই যেন শাড়িটা পরা হয়েছে। চুলগুলো সব পিছনে টেনে বেশ মোটা এবং লম্বা একটা বেনুনি ঝুলিয়ে দিয়েছে। মাথার অগ্রভাগে ছোট ছোট চুলগুলো সুন্দর করে আঁচড়ে দিয়েছে। আয়ু ইচ্ছে করে থেকে সাজায়নি। যে মেয়েটা আকাশের সমস্ত নীলকে একীভূত করে নিজের গায়ে জড়িয়ে ফেলেছে, তার দেহে আলগা রঙের কৃত্রিম সাজটা একদমই বেমানান লাগবে। সিঁড়ি দিয়ে নামতে নামতে এই ফাঁকে আরেকবার ব্লাউজটা নিচের দিকে টানলো, তবুও ব্লাউজটা পেটের এক চিলতেখানি ফাঁকাটাও খোঁজলো না। আয়ুর হাত ছেড়ে পিছু পিছু আসতেই হঠাৎ বাঁ দিকের কোনায় চোখ পড়ল তের। সাদা শার্টের টান টান পিঠটা আর চোখে দেখতে পেয়ে চোখ নামিয়ে ফেললো। আজ কেন শার্টের 2 হাতা গোটায়নি? বা হাতটা কি প্রচণ্ড ব্যথা? সেই দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতেই অন্যমনস্ক তে শাড়িতে হোঁচট খেয়ে দাঁড়িয়ে পড়ল। অমনি হাতের নীল গাছি চুড়িগুলো রিনঝিন শব্দ করে উঠল। আয়ু সদর দরজার কাছে এসে পাশের শু সেলফ থেকে দুজনের জুতো বের করে নিল। পিছন থেকে তে তাকে বাধা দিয়ে বলল, আমার জুতো নিতে হবে না আপু, আপনি গাড়িতে উঠুন। কথা মতো দ্বিতীয় গাড়িটাও সরাত করে মেন গেট দিয়ে ছুটে গেল। জানলা দিয়ে গাড়ি যাওয়ার দৃশ্য দেখে চোখ বন্ধ করে চিন্তার ভারী নিঃশ্বাসটা ছাড়লো জাংকুক। কলে কথা বলতে বলতে দরজার কাছে আসতেই দেখলো তার সুজোড়া রেডি। কাজটা আয়ুর ভেবে জাংকুক খানিকটা হেসে কালো জুতো জোড়া পায়ে পরে নিল। জুতোর ফিতা বাঁধার জন্য নিচে ঝুঁকতে নিলে তখনই সরু ফিতাগুলো আয়ত্ত করে নিল এক খণ্ড নীল রাজ্যের উষ্ণতা। জাংকুক অনুভব করলো তার হাত পা কেমন ঠান্ডা হয়ে আসছে। তার হাতে থাকা ফোনটাও যেন কান থেকে নির্লিপ্তে নেমে যাচ্ছে। কলের ওপাশ থেকে অনবরত বলেই যাচ্ছে, হ্যালো স্যার, স্যার আপনি কি শুনতে পাচ্ছেন? জাংকুক স্যার, আপনি কি? জাংকুকের চোখের সামনে যা ঘটল তার চিন্তারও বাইরে ছিল। গায়ের রক্ত যেন হিম হয়ে গেছে তার। সে ভাবতেও পারেনি, কল্পনাও করেনি তে তার জন্য থেকে যাবে। এমনই একটা মুহূর্তে তার জুতো জোড়া নিয়ে ব্যস্ত হবে, সেটা ভাবার জন্য একটা দুষ্কর বিষয় ছিল। হাতের ফোনটা থেকে অনেকক্ষণ হ্যালো হ্যালো করে শব্দ ভেসে এলো ঠিকই, শেষে সারা না পেয়ে কেটে গেল সেটা। জাংকুক তখনও আশ্চর্যের রেশ কাটিয়ে স্বাভাবিক হতে পারেনি। তার মনেও পড়ে না এতটা আশ্চর্য তার কর্মজীবনে কোনো অপারেশন চলাকালীন হয়েছিল কিনা। ভিতরের অস্বাভাবিক দুরাবস্থাটা চট করে সামলে নিয়ে খিটখিটে মেজাজে গলা তুলল জাংকুক। তুমি ওদের সাথে গেলে না কেন? কি সমস্যা ছিল ওদের সাথে যেতে? আমার সাথে চালাকি করার চেষ্টা করছো না? যাওনি কেন? মুখ তুলে সরল দৃষ্টিতে তাকালো তে। তাকিয়ে থাকতেই জুতোর গিটটা 2 হাতে টাইট দিয়ে স্থির চোখে বসা থেকে উঠে দাঁড়ালো। স্মিত হেসে শান্ত গলায় বলল, আমি যে আপনার জন্য অপেক্ষা করছিলাম। শিরশির করে কথাটা যেন বেজে উঠল কোথাও, তবুও সেটা ভাবসাবে প্রকাশ করলো না জাংকুক। মুখের অবস্থা পূর্বের চেয়েও কাঠিন্য করে হনহন গতিতে তের ডান সাইড কেটে
সোজা বাইরে বেরোলো। প্যান্টের ডান পকেট থেকে চাবি বের করতে চট করে জিপে উঠে বসলো। বসতেই শরীরটা যেন চিনচিন করে উঠল তার। আবারও কত রাতের ব্যথাটা শিরায় শিরায় জানান দিয়ে যাচ্ছে। ব্যথাটা সাধারণ মানুষের জন্য তীব্র, তবে এটা আপাত দৃষ্টিতে তার জন্য কিছুই না। 1 সেকেন্ডের মতো দাঁত শক্ত করে চোখ দুটো বন্ধ করে রাখলো সে। জোরে একটা দৃঢ় ভঙ্গির নিঃশ্বাস ছাড়তেই স্টিয়ারিংয়ে 2 হাত রাখলো জাংকুক। যেই স্টিয়ারিং দিয়ে জিপের ব্রেক জনিত ব্যাপারটা চেক করতে নেয়, তখনই দরজার দিকে দৃষ্টি দিয়ে থেমে যায় তার স্টিয়ারিংয়ের 2টো হাত। দরজা দিয়ে পায়ে পায়ে বেরিয়ে আসছে নীলাভ ছায়ার মানবীটি। তার মুখটা করুণ লজ্জায় আবৃত হয়ে আছে। দ্বিধাগ্রস্ত দৃষ্টি দুটো ভূমিতে নিক্ষেপ করে পেটের কাছে হাত দুটো কচলাতে কচলাতে জিপের কাছে চলে আসছে। একজোড়া তীক্ষ্ণ বিচক্ষণ চোখ তার আগমন দেখে অনিমেষ নয়ন জোড়ায় তাকিয়ে আছে। নীল শাড়িটার দিকে পর্যবেক্ষণশীল দৃষ্টি দুটো আর একবার রাখতেই তার মেমোরি সেন্সর জানান দিল শাড়িটা তারই কিনে দেওয়া। দূরত্বটুকু পায়ে হেঁটে গুজাতেই ড্রাইভিং সিটের পাশে এলোতে আর চোখে দেখতে পেল তার ব্যক্তিগত মানুষটা আজ আগের মতো হাসি হাসি চোখে দেখল না। সে একটুও যেন গ্রাহ্য করল না তাকে, একবারেও চোখ তুলে তাকালো না তার দিকে। তেজে আজ ব্যতিক্রম করে সেজেছে তাকে চোখে পড়েনি। এই যে ব্লাউজের হাতাটা কতটা ছোট পড়েছে, তারই কিনে দেওয়া শাড়িটা গায়ে পেঁচিয়ে নিয়েছে। বাইরে বেরোলে কখনো পিঠ উন্মুক্ত ব্লাউজ না পরার সত্ত্বেও আজ পড়েছে। এগুলো কি তার চোখে পড়ছে না? তে মুখ তুলে দেখলো জাংকুক তার দিকে একেবারেই তাকিয়ে নেই। সে জিপের স্টার্টের জন্য চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ফেলেছে। শাড়ি পরে জিপে উঠতে এবারও হিমশিম খেলতে মাটি থেকে বেশ উঁচু লেগ স্ট্যান্ডায় পা ওঠাতে ব্যর্থ হচ্ছিল। তার পাটা ফসকে যাচ্ছিল বারবার। ব্যর্থতার অথই জলে হাবুডুবু খেলেও মনে শেষ আশাটুকু ছিল যে জাংকুক এক্ষুনি হাত বাড়িয়ে তাকে উঠতে সাহায্য করবে। কিন্তু আফসোসের সাথে দেখা গেল জাংকুক এসবের কিছুই করল না, বরঞ্চ ঝাঁঝালো গলায় ধমক লাগিয়ে এখানেই ফেলে যাওয়ার হুমকি দিয়ে বসল। দূর থেকে বাগানের ফুলে জল দিতে দিতে পুরো দৃশ্যটা দেখছিল মালি কাকা। তিনি অবস্থার গতিবেগ দেখে তাড়াতাড়ি জলের পাইপটা ফেলে গ্যারেজের দিকে ছুটে গেলেন। একই দৌড়ে তিনি বগল চাপা করে লাল বস্তুটা তের কাছে এনে রাখলেন। তে কাঁদো কাঁদো চেহারায় দৃষ্টি ফেলে দেখলো তার পায়ের কাছে জিপে ওঠার জন্য একটা ছোট্ট টুল রাখা হয়েছে। তে টুল থেকে দৃষ্টি সরিয়ে ডানে সেই মালি কাকার দিকে তাকালো। বৃদ্ধ মালি কাকা অভয় সূচকে মাথা নাড়িয়ে টুলে পা বাড়ানোর জন্য ইশারা করলো। অদ্ভুত এক আনন্দে উদাসী মুখের মধ্যে হাসিটুকু উকি দিল তের। টুলে পা ফেলে জিপে উঠে বসতেই দায়িত্বভার হিসেবে ঝুলন্ত আঁচলটুকু তের কোলে তুলে দিলেন মালি কাকা। জাংকুক এসবের দিকে ভ্রুক্ষেপ পর্যন্ত করেছিল না। সে শুধু মালি কাকার দিকে চোখ দিয়ে কিছু একটা ইশারা করলো। শব্দহীন মুখে একবার হ্যাঁ সূচকে মাথা নাড়িয়ে অব্যক্ত আঁকাটুকু বুঝিয়ে দিল মালি কাকা। গোলাকার স্টিয়ারিংটা 2 দক্ষ হাতের চালনা পেয়ে সমস্ত জড়তা ছেড়ে গতি শক্তি ধারণ করলো। জিপটা শো শো করে বাড়ির শূন্য চৌকাটটা মারিয়ে বেজায় স্পিডে ছুটতে লাগলো। হৃদয়ের অকপটগুলো ভয়ের আস্তরণে নড়বড়ে হয়ে আছে। অবচেতন মনটা মিনিটে মিনিটে অদ্ভুত কিছুর আভাস দিচ্ছে। সেই আভাসে আরো সংকুচিত হয়ে লজ্জাপতি পাতার মতো কুঁকড়ে যাচ্ছে জিন। তার সরল মনের শান্ত আঙিনাটা এই যাত্রা নিয়ে কোনোভাবে স্বাভাবিক থাকতে পারছিল না। তার মাতৃতুল্য অমূল্য স্নেহের মনটা অচেনা ভয়ের কোটরে ঢুকে গেছে। মনে হচ্ছে এবার খুবই খারাপ কিছুর মুখোমুখি হতে যাচ্ছে। ভিতর থেকে কোনোভাবে ভালো কিছুর সংকেত পাচ্ছে না সে। আজ চেষ্টা করেও শান্ত থাকার বদলে চাপা অস্থিরতায় উদ্বিগ্ন হয়ে পড়ছেন তিনি। একটু পর পর সবার আগমন নিয়ে খবর নিচ্ছেন। মাথা ঘুরিয়ে পিছন থেকে গাড়িগুলো দেখা যাচ্ছে কিনা সেটা দেখার চেষ্টা করছেন। বোতল খুলে ঠকঠক করে জল খাচ্ছেন। আবার মাঝে মাঝে জলটাও কুলকুচি করে চলন্ত গাড়ির খোলা জানলাতে ফেলে দিচ্ছেন। পিছনের সিটে বসা লিসা জিনের কীর্তিকলাপ দেখে কৌতূহলী হওয়ার পরিবর্তে বিরক্ত হচ্ছে। এই মহিলার কিসের এত ঢং করার কি আর জায়গা পেল না? এমন ফালতু ভাবে হাইওয়েতে কেউ গুলি করে?
মেন্টাল বলে মনে মনে বিরক্তির বার্তা ছুড়ল লিসা। রানী এমনভাবে ড্রাইভিং করছে যেন সে ট্যুরের চূড়ান্ত ফুর্তিতে মেতে আছে। মোবাইল টেপা বাদ দিয়ে কানে সাদা সাদা দুটো এয়ারপড গুঁজে লিসা ফেসবুক স্ক্রল করতেই একটা লোমর্ষক লাইভ টেলিকাস্ট দেখে আতঙ্কে তার মুখটা হা হয়ে গেল। নিষ্পলক দৃষ্টিতে লাইভের অবস্থাটা দেখতেই গলা শুকিয়ে খাক হয়ে গেল। বহু কষ্টে ভীতগ্রস্ত চাহনি দুটো ফোন থেকে সরাতে পারল লিসা। কথা বলতে গেল, কিন্তু কণ্ঠ যেন তোতলানো সুরে বিকৃত হয়ে গেল তার। আন্টি, আগের রাস্তায় তো কারফিউ দেখা যাচ্ছে। বেপরোয়া স্পিডে রাস্তার হাইওয়ে মারিয়ে মাইক্রো বাসটা ছুটছে। সমুদ্র দেখার অভিযানে তন্ন তন্ন মন যেন প্রফুল্লতায় মেতে উঠেছে। মাইক্রোর সেই বদ্ধপরিকর চলন্ত পরিবেশে সুর উঠল আয়ুর। এইভাবে সবাই হাসি মজা করতে করতে যাত্রাটা উপভোগ করতে লাগলো। দুপুরের তৃতীয় প্রহর চলছে। ওরের তেজি চাকাটা আজ গ্যাসের মতো দাপট দেখাচ্ছে। হাইওয়ে রোডে এখন কোনো জ্যাম নেই। আজ যে কেন এমন জ্যাম নেই তা ধরতে পারছে না জাঙ্কুক। বেকুবের দলটা ফোনও ধরছে না। এইদিকে দেখেও জিপে রাখা সম্ভব না। ধ্যাত, কেন করলো এই কাজটা? কেন ওদের সাথে চলে গেল না? রাগটা সম্পূর্ণ নিজের মধ্যে চেপে রাখলো জাঙ্কুক। এই মুহূর্তে রাগ দেখিয়ে লাভ নেই। একটু আগে কল এসেছে, সামনের পরিস্থিতি খুবই খারাপ। সড়ক অবরোধ করে দল বল জুটিয়ে গাড়ি ভাঙচুর করা হচ্ছে। যত্রতত্র আগুন জ্বালিয়ে হাহাকার অবস্থা। রাজনৈতিক অবস্থাটা ইতিবাচকের পাশাপাশি কতটা নেতিবাচক প্রভাব ফেলছে তা আর বলার প্রয়োজন রাখে না। বাহাতের হাত ঘড়িটায় এক পলকের জন্য চোখ বুলিয়ে ফের সামনের দিকে তাকালো। খুব একটা সময় নেই। কখন কিভাবে কোন দিক দিয়ে বিপদ এসে হানা দেয় বুঝতে পারছে না। ভয়টা নিজের জন্য না হলেও পাশে থাকা মানুষটার জন্য হচ্ছে। ড্রাইভিংয়ের ফাঁকে ফাঁকে কালো সানগ্লাসের আড়ালে নজর রাখাটা থেমে নেই। পাংশুটের ছোট্ট মুখটা কেমন নিয়ে গেছে। এক রত্তি হাসি নেই সেখানে, উজ্জ্বলতার রেশ নেই। দৃষ্টি দুটো বিষণ্ণ, ঠিক নুইয়ে পড়া ছোট্ট চারা গাছের মতো। মুখটা বাঁয়ে ফিরিয়ে চলন্ত জিপ থেকে ছুটে যাওয়ার দৃশ্যগুলো চুপ করে দেখছিল তে। মাথাটা সিটের সাথে হেলান দিয়ে ঘুমো ঘুমো অবস্থায় দেখছিল। আজও গাধার মতো গরম পোশাক নেই গায়ে, আবার শাড়িটাও এত মোটা পড়েনি। কাঁপুনি ধরানো ঠান্ডা বাতাসে একটু পর পর বাহুতে হাত ঘষছে একটু উষ্ণতা পাবার জন্য। আঁচলটা দিয়ে গা ঢাকার সত্ত্বেও কাঁপুনি কমছে না। পাশ থেকে আর চোখে ড্রাইভিং করার অবস্থায় ওসব কীর্তিকাণ্ড দেখে চোখ সামনের দিকে ঘোরালো জাঙ্কুক। কিছু একটা চিন্তা করে স্পিড খানিকটা কমিয়ে চিন্তার অঙ্কটা ক্ষণিকের মধ্যে কষে ফেলল। তে ঘুমে বিভোর হয়ে যেই মাথাটা পা দিকে রাস্তা বরাবর ছেড়ে দিতে নিল, সাথে সাথে এক সেকেন্ডও দেরি না করে ঘাড়ের পিছনে হাত গলিয়ে তেকে আগলে ধরল জাঙ্কুক। তন্দ্রাচ্ছন্ন তে নির্ঘুম রাত্রির ক্লেশে ঘুমোতে না পারলেও প্রশান্তিময় জিপের ভ্রমণে গভীর নিদ্রায় ডুবে গেছে। থেকে কিছু বুঝতে না দিয়ে আস্তে করে ওর মাথাটা নিজের কাঁধে রাখলো জাঙ্কুক। গ্রীষ্মের তালু ফাটা গরম যখন তৃষ্ণার্ত গলাটা ঠান্ডা জলের স্বাদ পেয়ে অদ্ভুত শান্তিতে চোখ বুঝে আসে, জাঙ্কুকেরও যেন কাঁধের উপর উষ্ণতার ভর পেয়ে চোখ দুটো ক্ষণকালের জন্য বন্ধ করলো। আজ যদি জিপটা নিজে না চালাতো তবে ঘুমো ঘুমো বিষণ্ণ কোমল মুখটায় অসংখ্য ছোঁয়া ছুঁয়ে দিত জাঙ্কুক। উন্মাদের মতো দুই হাতে মুখটা তুলে আসল কাজটা করেই ফেলত সে। একটু বাধা নিষেধ মান্য করে নিজের প্রকারও ইচ্ছেটা পাথর চাপা দিত না। বুক হালকা করে নিঃশ্বাস ছাড়ল জাঙ্কুক। হঠাৎ প্যান্টের ডান পকেটটায় সুরসুরি দিয়ে উঠল। তার ফোনটা প্রাইভেট করে বেজে উঠল। জাঙ্কুক ফোনটাকে বের করে দেখলো যৌনুর নাম্বার থেকে কল এসেছে। জিপটা সুযোগ মতো রাস্তার এক পাশে থামিয়ে কলটা রিসিভ করলো জাঙ্কুক। তের ঘুমন্ত দেহটা একইভাবে ধরে রেখে ছোট্ট স্বরে, হ্যালো, হ্যাঁ বল, বলতেই যে আরও কিছু বলতে নেবে তাকে মাঝ পথে থামিয়ে দিয়ে আতঙ্কগ্রস্ত কণ্ঠে যৌনু চিল্লে বলে ওঠে, জাঙ্কুক ভাই, তুমি কোথায়? ভাই, তুমি খবরদার এগিও না। এখানে রাস্তায় গাড়ি ভাঙচুর করা হচ্ছে, রাস্তায় স্ট্রাইক চলছে ভাই। তুমি জলদি জিপ ঘোরাও, তাড়াতাড়ি অন্য রাস্তা ধরো, আর এগিও না। আমি সবাইকে নিয়ে আমার এক বন্ধুর বাড়িতে উঠেছি। সামনের রাস্তা খুব জঘন্য, ওরা গাড়িতে আগুন পর্যন্ত জ্বালিয়ে দিচ্ছে। তোমাকে নেটওয়ার্কের জন্য
কল দিতেও পারছিলাম না। ভাইয়া প্লিজ প্লিজ তাড়াতাড়ি এই রাস্তা থেকে পালাও। ইয়নুর অস্থির কণ্ঠে চেঁচামেচি শুনে নিজেকে ধাতস্থ রাখলো জাংকুক। পরিস্থিতি যতই নাগালের বাইরে যাক না কেন, নিজের দ্রুত মস্তিষ্কটার উপর ভালোই ভরসা আছে তার। ইয়নুকে শান্ত হতে বলে নিজেও কয়েক মিনিটের ভিতরে জুত সহ প্ল্যান সাজিয়ে নিল। এর জন্য কিছুক্ষণ গুগল ঘাটাঘাটি করলো জাংকুক। বৃদ্ধাঙ্গুলের উপর ফোন স্ক্রল করতেই হঠাৎ একটা কন্টেন্ট দেখতেই তার বৃদ্ধাঙ্গুল থেমে গেল। সানগ্লাসের ভিতর দিয়ে বুদ্ধিদীপ্ত দৃষ্টি দুটো সেই ইংরেজিতে লেখা কন্টেন্টে চোখ বোলাতেই ঠোঁটে বিচক্ষণতার বাঁকা হাসি খেলে গেল তার। এখন তাকে জরুরি দুটো কল করতে হবে। পাওয়ারটা আবারও খাটানোর সময় এসে পড়েছে। কলটা ডায়ালে ফেলে কানে চাপ দিতেই তের দিকে মুখ ঘোরালো জাংকুক। সানগ্লাসের দৃষ্টিটা তের মুখের উপর ফেলে চাপা হাসিতে বিড়বিড় করে বলে উঠল, এবার যদি বাই এনি চান্স আউট অফ কন্ট্রোল হই, আংশিক মধুচন্দ্রিমা হয়ে যাবে। রাতের খোলসে ঝিমিয়ে আছে রতনপুর গ্রামটা মূলত তের শৈশবের স্মৃতিখানি। তার বেড়ে ওঠার একমাত্র স্থল ছিল, কিন্তু বিয়ে নামক বন্ধনে আবদ্ধ হয়ে সেই গ্রাম থেকে আজ বহু দূরে বসবাস করেছে। স্বামী নামক পুরুষের সাথে তার বৈবাহিক সম্পর্ক এখন ৫ম মাসে পদার্পণ করেছে। এ নিয়ে ক্যালেন্ডারের সামনে দাঁড়িয়ে দিন হিসেব করল গঙ্গেয়। হ্যাঁ, ৫ম মাসটা শুরু হয়েছে বইকি, কিন্তু সম্পর্কটা আদৌ স্বামী স্ত্রীতে পরিণত হয়েছে কিনা সেটা জানাটা জরুরি। তিনি জীবনের সবচেয়ে বড় ভুলটা এখন জঘন্য নিয়মে শুধরাতে চাইছেন। যাই হোক, সেটা তো ভুল, আর সব ভুলেরই তো সমাধান আছে। যদি তার নাতনি ওই দুরন্ত লোকটার সাথে এখনো সম্পর্ক স্থাপন না করে থাকে, তাহলে তিনিও ১৬ আনা মিলিয়ে কাহিনী শেষ করে দেবে। এবার ওই বদমাইশের বাচ্চাকে সামনে পেলে সবার আগে ওর মাথাটা ঘাড় থেকে আলাদা করে দেবেন তিনি। কত বড় চালাকি করেছে ওই শয়তানটা। তারই বাড়িতে ঢুকে তারই নাকের নিচে দিয়ে দাবার কুঠি সাজিয়ে নিয়েছে, আবার সুযোগ মতো ছোপ করে ছোবল মেরে কুটি সরিয়েও ফেলেছে। তিনি কি এতদিন চোখে পট্টি মেরে ঘুমাচ্ছিলেন নাকি? ওই হারামের কর্মকাণ্ড কি করে তিনি ধরতে পারলেন না? নির্ঘাত ওই বদমাইশের বাচ্চা অনেক তথ্য হাতিয়ে ফেলেছে। তাকে বিয়ে দেওয়ার সময় ছোট্ট একটা শর্ত রেখেছিল, গঙ্গেয় তার ছোট নাতনিটা যেহেতু এখনো বয়সে পাকা হয়নি, তাই তাকে কাবিন করেই রাখা হোক, সঙ্গে করে নিয়ে যাওয়ার দরকার নেই। এ কথায় জাংকুক তার সাথে সম্পূর্ণ দ্বিমত পোষণ করে বলেছিল, বিয়েটা যেহেতু হয়ে গেছে, সেক্ষেত্রে বাড়ির বউ বাড়িতে ফিরলেই সব চাইতে উপযোগী হবে। বাপের বাড়িতে না থেকে আসল বাড়িতে থাকাটাই ঠিক হবে। জিন যদি সেদিন হ্যাঁ হ্যাঁ করে জোর না দিত, তাহলে গঙ্গেয় খুব সহজেই তার সহজ সরল নাতনিকে ভুলিয়ে ফালিয়ে সরিয়ে আনতো সেখান থেকে। এরপর খুব সহজে আরেক পাত্র খুঁজে তাদের ভুল ভাল বুঝিয়ে বিয়েও দিয়ে দিত। নিজের কপালে গুনে গুনে 10টা ঝাড়ুর বাড়ি লাগাতে ইচ্ছে করছে। তিনি যে খাল কেটে নিজেই বাড়িতে কুমির চাষ করেছেন, সেটা বুঝতে পেরে কঠিনভাবে আফসোস হচ্ছে। এমন সুপুরুষের মাথায় চতুর বুদ্ধির ক্ষমতাটা আসলেই আশ্চর্যজনক। জাংকুক খুব বিপজ্জনক মানুষ, এ নিয়ে মনে আর কোনো সন্দেহ নেই গঙ্গেয়র। আজ সব কিছু বিপক্ষে চলে যাচ্ছে। বলা নেই কওয়া নেই, হুট করে আকাশ ছিঁড়ে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। চোখের সামনে প্রায় 1 হাত পর্যন্ত বৃষ্টির জন্য স্পষ্ট দেখা যাচ্ছে না। নিগুড়ো আকাশের তলা দিয়ে দেখা যাচ্ছে আকাশের গুমোট চেহারা। মাথায় বৃষ্টি নিয়ে তবু জিভ ছুটাচ্ছে জাংকুক। বৃষ্টির মধ্যে গাড়ি চালানো অনেকাংশে নিষিদ্ধ হলেও জাংকুক উল্টে স্পিড আরো বাড়িয়ে চলেছে। বৃষ্টির ফোঁটা যেন ঠান্ডার এক একটা গোলার মতো আকাশ থেকে ঝরছে, একদম দেহের পশম ছুঁয়ে অন্তঃস্থলে ছুরির মতো মারছে। এর চেয়েও ঠান্ডা জলে ট্রেনিং নেওয়ার কার্যকারী দক্ষতা আছে তার। অথচ আজ চিন্তার ঘড়িটা বারবার তের জন্য টিকটিক করছে। গ্রাম্য রাস্তায় জল জমার জন্য জিপের গতিতে ছলাৎ ছলাৎ করে জল ভাঙার আওয়াজ উঠছে। শুনশান চারিদিক, কোনো ধরনের কোলাহল নেই। শহরের রনের ছিটে ফোটাও নেই সেখানে। শহর থেকে অদূরে যানবাহনের কালো ছায়ামুক্ত পরিবেশে, সম্পূর্ণ গ্রাম্য পরিবেশে উঠেছে গাড়িটা। সেখানেই একটা নামকরা রিসোর্টে উঠবে বলে ঠিক করেছে। শীতে দাঁত কপাটে দিয়ে কাঁপতে থাকাতে কাঁপতে কাঁপতে জাংকুকের দিকে তাকিয়ে বলে উঠল,
এটা কি আমাদের গ্রাম? জাঙ্কুক তার দিকে না তাকিয়ে কপালের চুলগুলো আবার ব্যাক ব্রাশ করে কাটসাট সুরে বলে উঠল, না। তে আর প্রশ্ন করার সুযোগ পাচ্ছিল না। ঠান্ডায় তার বুকের ভিতর ভারী হয়ে গেছে। নাক বন্ধ হওয়ার ফলে মুখ খুলে নিঃশ্বাস নিতে হচ্ছে। প্রচণ্ড অসহ্য অনুভূতিতে ছটফট করছে তে। শৈশব থেকে এই ঠান্ডার জন্য করুণভাবে ভুগেছে। নিঃশ্বাসটা আটকে আসছে এখন। ড্রাইভিংয়ের ফাঁকে বামে তাকালো জাঙ্কুক। কাঁপতে থাকা উন্মুক্ত পিঠটায় বৃষ্টির বিধ্বংসী ফোঁটাগুলো হিংস্রভাবে পড়ছে। সেই দিক থেকে চোখ সরিয়ে গরম গলায় জাঙ্কুক বলে উঠল, পাকা মুখ করে পিঠ খোলা ব্লাউজ পরেছ কিসের জন্য? কাঁপতে কাঁপতে লাল চোখ তুলল তে। ঠান্ডায় দাঁত কপাটি লাগার সুরে অত্যন্ত ধীরভাবে বলল, আপনার জন্যই তো। চকিত ভঙ্গিতে আবারও বামে তাকালো জাঙ্কুক। তাকানোটা অস্থির রেখে দ্রুত চোখ সরিয়ে রিসর্টের সদর দরজা দিয়ে জিপটা ঢুকে গেল। বুকিং জনিত কাজটা কালই সম্পন্ন করেছিল বলে দ্রুততার সাথে নিজেদের কটেজ পেয়ে গেল। কটেজ পর্যন্ত যাওয়ার দূরত্বটুকু বৃষ্টির মধ্যে একসঙ্গে হাঁটা দিল। জাঙ্কুক বড় বড় পা ফেলে এগিয়ে গেলেও তার সাথে তাল মেলাতে পারছে না তে, তাই সে পিছিয়ে পড়েছে। এরপর সে নিচু গলায় কাঁচতে কাঁচতে বলে উঠল, শুনুন। ঝুম বৃষ্টির জোরালো আওয়াজে শুনতে পেল না জাঙ্কুক। সে নিজ গতিতে পা চালিয়ে দ্রুত কটেজের ভিতরে ঢুকে গেল। তের জন্য শুকনো কাপড়ের ব্যবস্থা করাটা এখন মুখ্য কর্ম। তার সাথে ওর কোনো পোশাকই নেই। যদি নিজের লাগেজ খুলে কিছু পাওয়া যায় তাই দিয়ে রাস্তা চালানোর ব্যবস্থা করতে হবে। লাগেজটা ফ্লোরে ফেলে তাড়াতাড়ি উপযুক্ত পোশাক খুঁজল জাঙ্কুক। ভাঁজ করা ইস্ত্রির শার্টগুলো জাঙ্কুকের ভেজা হাতের পরশ পেয়ে নষ্ট হয়ে যাচ্ছিল। জামা কাপড় উলট পালট করে খুঁজতেই ব্যস্ত ভঙ্গিতে সে প্রশ্ন করল, তুমি কি আজ রাতটুকুর জন্য আমার শার্ট পরতে পারবে? ভেজা শাড়িতে থাকলে তোমার নিউমোনিয়া হয়ে যাবে। কোনটা পরবে জলদি বলো। প্রশ্ন করার পর 2 মিনিট পেরিয়ে গেল। চারপাশ থেকে কোনো উত্তর এলো না। জাঙ্কুক ভাবল অভিমানের চুপটি মেরে আছে হয়তো। সে আবারও মাথা পিছু ঘুরিয়ে, তে জবাব দিচ্ছ না কেন বলেই ভুরু কুচকে ফেলল। ডানে বামে চারিদিকে চোখ ঘুরে চিৎকার দিয়ে উঠল, তে। হাঁটুর সোজা করে অগোছালো লাগেজ ফেলে উঠে দাঁড়ালো জাঙ্কুক। এই প্রথম অস্থিরতার উৎকণ্ঠায় উদ্বিগ্নে তার বক্ষস্থল পর্যন্ত ধুকপুক ধুকপুক করেছে। এক দৌড়ে কটেজের রুম থেকে বেরিয়ে ডানে বামে চোখ ঘোরাতে কটেজের নিয়ন বাতির ঝাপসা বর্ষণে নীল শাড়িটা নজরে পড়ল। কাঠের ও বাঁশের লম্বা লনটায় শেষ মাথায় জুবুথুবু অবস্থায় হাঁটুতে মাথা রেখে হাঁপানো রোগীর মতো কাঁপছিল তে। অপরাধী দৃষ্টিতে দাঁতের দাঁত শক্ত করে, ও গড, এটা আমি কি করলাম বলতে সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড়ে গেল জাঙ্কুক। তের সামনে পা থামিয়ে ধপ করে হাঁটু ভাঁজ করে বসে পড়ল সে। কানে অদ্ভুত শব্দটা বেজে উঠলে মাথা নত তে ধীরে ধীরে তার মাথাটা ওঠালো। লাল টকটকে চোখের পাতা টেনে খুলতে সামনের দিকে তাকালো। ঘোলা ঘোলা চাহনিতে দেখতে পেল সাদা শার্টটা দেখা যাচ্ছে। চুলগুলো জলে জেলহীন হয়ে কপালের কাছে লেপটে গিয়ে টুপটুপ করে ছুঁয়ে ছুঁয়ে জল পড়ছে। ঠোঁট দুটো গাছের কচি পাতার মতো দুলে দুলে কাঁপছে। তে এক দৃষ্টিতে আধ বোঝা চাহনিতে তাকিয়ে থাকলে দুঃখী কণ্ঠে সে বলে উঠল, আই এম সরি। তের অবস্থা যেন নো নর নো চর ভঙ্গিতে থমকে আছে। জাঙ্কুক আরো নত হয়ে তের দিকে এগিয়ে গেল। ঠান্ডা গাল দুটো ধরে মুখটা আর একটু কাছে এগিয়ে আনলো। ভারাক্রান্ত চাহনি দিয়ে অপরাধীর গলায় বলে উঠল, পিছনে তাকাতে খেয়াল ছিল না। নিরুত্তর মুখে ফ্যাকাশে দৃষ্টিতে তাকিয়ে রইল তে। জাঙ্কুক আবার নরম গলায় বলল, বসে আছো কেন, যাবে না? চোখ বন্ধ করলো তে। আবার চোখ খুলে জাঙ্কুকের দিকে তাকিয়ে ধীরে ধীরে মাথাটা ডানে বামে নাড়িয়ে দিল। আশ্চর্য হতবাক হতেই জাঙ্কুক তৎক্ষণাৎ অস্থির কণ্ঠে ক্ষোভ দেখে বলে উঠল, যাবে না মানে? ফাজলামো করছো নাকি? খ্যাপাটের চোখ দয় জলজল করে উঠলে তেকে ছেড়ে উঠে দাঁড়ালো জাঙ্কুক। তে তখন ঢুলু ঢুলু চোখে জাঙ্কুককে দেখছে, অনেকটা নির্বিকার ভাবে, অনেকটা ভাবশূন্য চাউনিতে। জাঙ্কুক কোনো দিকে কোনো কিছুর পরোয়া না করে তের হাঁটুর নিচে ডান হাত এবং ঘাড়ের নিচে বাম হাত ঢুকিয়ে ওকে শূন্যে তুলে ফেললো। পাঁজা কোলা করে আষ্টে পৃষ্ঠে আবদ্ধ করতেই বুকের কাছে তের এক পাশ লেগে গেল। তে অনুভব করছে জাঙ্কুক তাকে কোলে তুলেই সে চাপার জেদ হিসেবে দৃঢ় বাহু বলে তেকে চেপে রেখেছে। সিঁড়ির ধাপগুলো পদে পদে অতিক্রম করে কটেজের রুমে প্রবেশ করলো জাঙ্কুক। রুমের ঠিক মাঝখানটায় সিলিং থেকে বিশাল আকারের
ঝাড়বাতি জ্বলছে। সেই ঝাড়বাতির আলোয় নান্দনিক শোভায় পরিপূর্ণ রুমটা মনোরম হয়ে আছে। পা দিয়ে দরজাটা চাপিয়ে দিল জাঙ্কুক। তের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে আস্তে আস্তে রুমের ডান দিকটায় চলে গেল সে। এরপর কণ্ঠটা কোমল করে হাসি দিয়ে বলল, আমার শার্ট পরতে হবে ম্যাডাম, কোন কালারটা পরবেন বলুন। জাঙ্কুকের কথা ও হাসি দুটোই কৌতূহল করলো তেকে। অনেকক্ষণ পর স্বচ্ছ চাহনিতে প্রশ্নসূচকে জিজ্ঞেস করলো, কেন? জাঙ্কুক শুধু হাসলো। তের ঘাড়ের নিচে রাখা হাতটা আর একটুখানি এগিয়ে নিতেই তে সেদিকে তাকালো। তাকাতে দেরি পটাশ করে শব্দ তুলে রুমের লাইটটা নিভে গেল। ঝাড়বাতির চোখ ধাঁধানো সোনালি আলোটা নেভে গেলেও রুমে ড্রিম লাইটের মতো মৃদু আলো ছড়ালো। জানলা দিয়ে ঝুমঝুম বৃষ্টির ছন্দময় শব্দ পরিবেশটাকে ঘোরের মধ্যে নিয়ে গেল। গ্রামের মাটি যেন সিক্ত অভিষিক্ত হয়ে সুমিষ্ট ঘ্রাণ ছড়িয়ে দিল। তে ওই স্বল্প আলোতে দেখতে পেল জাঙ্কুকের মুখটা তার দিকে চলে আসছে। খুব ধীরভাবে মুখটা নিচে নামিয়ে তের কম্পন ওষ্ঠ জোড়ায় নিঃশ্বাস ছাড়ল জাঙ্কুক। তে খামচে ধরল জাঙ্কুকের সাদা কলারটা। আবারও হেসে দিয়ে তের থুতনির ওপর ঠোঁট দুটো রেখে মৃদু চাপ দিল জাঙ্কুক। ফিসফিস করে নিজের ঠোঁট দুটো দিয়ে থুতনি ছুঁয়ে ছুঁয়ে বলল, তোমাকে প্রথম চুমুটা কোলে তুলেই দেবো বলেছিলাম, মনে আছে? আঁকড়ে থাকা তের চোখ খিচুনি দিয়ে জড়িয়ে যাওয়া গলায় বলল, মনে আছে। তের ঘাড়ের নিচে থাকা হাতটা ওপরে তুলল জাঙ্কুক। চোখ বন্ধ করে থুতনি থেকে অধর যুগল সরিয়ে কিঞ্চিত উপরে তুলল। শীতলতার পরশকে উষ্ণতার কোমলতা দিয়ে ঢেকে দিল সে। বহুদিনের আকাঙ্ক্ষিত আকণ্ঠ আকুল পরশের কাছে নত হয়ে তের আদরে অধর যুগল গাঢ় করে আঁকড়ে ধরল জাঙ্কুক। পিপাসিত মাটি যেমন বহুদিন বহুকাল পর জলের সঞ্চার পেয়ে সবটুকু জল শুষে নেয়, সেই আদরে ঠোঁট দুটোই তেমন ভাবে নিজের উন্মাদতা প্রকাশ করেছিল সে। তে অনবরত বুক ফুলিয়ে নিঃশ্বাস নিতেই হাত দুটো কলার থেকে সরিয়ে জাঙ্কুকের ভেজা গাল ছুঁয়ে ছুঁয়ে ডান গালটা রাখলো। অপর হাতটা বাঁ গাল ছুঁয়ে ছুঁয়ে ভেজা চুলের ভিতরে ঢুকিয়ে দিল। হঠাৎ তে চমকে গিয়ে চোখ খুলে তাকালো। নিজের উন্মুক্ত পিঠটায় তরল কিছুর আভাস পেয়ে তৎক্ষণাৎ চুল থেকে হাত নামিয়ে ফেলল। হাতটা নিজের পিঠের দিকে উল্টো করে নিয়ে সেখানে তরল কিছু স্পর্শ করলো। সারা শরীর অদ্ভুত ভয়ের কাঁটায় শিউরে উঠল তের। স্বাভাবিক হাতটা আচমকা কাঁপতে কাঁপতে নিজের চোখের সামনে আনতেই বুঝলো ওটা রক্ত। কাঁপা হাত থেকে চোখ সরিয়ে জাঙ্কুকের দিকে তাকালো তে। ব্যান্ডেজ করে রক্ত বের হচ্ছে। রক্তে তের পিঠ লেপটে যাচ্ছে। এই মানুষটা কি কাটা ছেঁড়ার পাতা অনুভব করে না? নির্বিকারে চোখের পল্লব জোড়া বন্ধ করলো তে। তার বন্ধ চোখ জোড়ার দুই কোল ঘেঁষে অশ্রু গড়িয়ে পড়ল নিঃশব্দে নির্লিপ্তে।